মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক এবং গবেষক আফসান চৌধুরী। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, কলকাতায় গ্রেফতার 6 জঙ্গির 3 জন বাংলাদেশি, বিতর্ক দেখে ভোটের সিদ্ধান্ত নেবেন 50 মার্কিনী। বাংলাদেশ প্রতিদিন, বিদেশে কিডনি পাচার। মানবজমিন, ইউরোপের ডানপন্থী নেতাদের কাছে ট্রাম্প আসলেই ট্রাম্প কার্ড। বিলাসবহুল 30 গাড়ির সন্ধানে গোয়েন্দারা, সিলেটে আটক 3টি, মালিকরা লাপাত্তা। আমাদের সময়, মনাশের বাংলাদেশি শিক্ষার্থীরা নজরদারিতে। টেম্পাকোর ধ্বংসস্তূপে আরো 3 লাশ, মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ। সকালের খবর, শুনানিতে বৃদ্ধির উপযুক্ত কারণ মেলেনি, আবার বাড়ছে গ্যাসের দাম। জয় দিন, ভয়ঙ্কর ঝুঁকিতে 700 কারখানা, গ্যাসের চোরাই লাইন ও বুস্টার মেশিন সংযোগ। দৈনিক ইনকিলাব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে পরীক্ষা ও পুলিশি ভেরিফিকেশন, মেধাহীনের শঙ্কা। ঘরের কাগজ, পর্যটন খাতে হতাশা, ঘুরে দাঁড়ানোর চেষ্টা। দৈনিক দিনকাল, ফারাক্কার মতোই ক্ষতি রামপালে, বিশেষজ্ঞদের অভিমত। আমাদের অর্থনীতি, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব হলে ভারতের সঙ্গে নয়, রাশিয়াকে ভারতের হুঁশিয়ারি। মানবকণ্ঠ, সড়ক দুর্ঘটনা, সুপারিশ এখনো উপেক্ষিত, 50টির বেশি মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের পরিকল্পনা। দৈনিক সংগ্রাম, উত্তরাঞ্চলে শিল্পায়নে বাধা, গ্যাস ও যোগাযোগ সংকট। দৈনিক করতোয়া, ভেঙে পড়েছে জঙ্গি নেটওয়ার্ক, শীর্ষ নেতাদের মৃত্যু ও লাগাতার অভিযান। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিজ টেম্পাকো ওনার্স ব্যাংক অ্যাকাউন্টস, হাইকোর্ট। ঢাকা ট্রিবিউন, 6 জেএমবি ম্যান হেল্ড ইন ওয়েস্ট বেঙ্গল, আসাম। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। তো এমনিতে যেহেতু হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্ক মার্কিন যুক্তরাষ্ট্রে এখন, তো সেটি নিয়ে শিরোনাম এসেছে। আমরা দেখেছি যে 50 মার্কিনী বিতর্কের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন যে তাকে ভোট দিচ্ছেন। এবার তো খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমি আজকে আমাদের দেশের পত্রিকায় পড়ছিলাম, তো সেখানে ওরা কেউই কিন্তু 5 উপরে ব্যবধানটা দেখছেন না। তবে বিষয়টা হচ্ছে কোনোটাতে ট্রাম্প হিলারির চেয়ে এগিয়ে না, কিন্তু ব্যবধানটা যেহেতু এত কম, তাহলে কেউই বলতে পারছে না যে কে জিতছে। অত হাড্ডাহাড্ডি লড়াই বলতে প্রকৃতভাবে এটা। আমি একটা নির্বাচনের সময় আমেরিকায় ছিলাম, সেটা হলো ওবামার নির্বাচনের সময়, প্রথম নির্বাচনের সময়। তখন কিন্তু এরকম এত দুটা কাছাকাছি দুজন ছিল না, যদিও কিছুটা একটু ঝামেলা ছিল। তবে যেটা মনে হচ্ছে যে মার্কিন সমাজের মধ্যে একটা সাংঘাতিক পোলারাইজেশন হচ্ছে, একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একটা যে আরেকটার সঙ্গে কথা বলছে না, এ করছে না, এটা খুব পরিষ্কার। এবং বিভিন্ন সূচকের ক্ষেত্রে হচ্ছে। বড় সুযোগ যেটা আসছে সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। অর্থাৎ শিক্ষিত মানুষরা ডেমোক্রেটকে ভোট দিচ্ছে, যারা কম শিক্ষিত শ্রমিক শ্রেণীর সঙ্গে যারা যুক্ত তারা ট্রাম্পকে দিচ্ছে। তাতে বলা যাচ্ছে মার্কিন সমাজের শ্রেণী ব্যবধানটা এটা বেশ প্রকট। তো 50 না হলেও আমরা যতক্ষণ পর্যন্ত না নির্বাচন হচ্ছে, এবং নির্বাচনের আরো মার্কিন নির্বাচনের তারও বিভিন্ন রকম হিসাব আছে, সেই হিসাবগুলো না পাচ্ছি, একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে জিতবে। তবে রাজনীতি মৌলিকভাবেই পরিবর্তিত হয়েছে। রাজনীতির মধ্যে যে জিনিসটা যে একে অন্যের সঙ্গে কথা বলবো না, একে অন্যের সঙ্গে সম্পৃক্ত না, এটা কিন্তু আর একটু পরিষ্কার হচ্ছে। তো সেটা মার্কিনীদের জন্য শুভ সংবাদ না। মার্কিনীরা কি করতে পারেন এই বর্তমান অবস্থাতে? তাদের কোনো কিছু করার সীমাবদ্ধতা রয়েছে, তাদের ক্ষমতাও কম। গোটা পশ্চিমা দুনিয়াতে প্রতিদিন তাদের দেশে ইসলামের হয় ইসলামী জঙ্গিরা তাদের হত্যা করছে, তা না তারা ইসলামী মুসলমান মানুষকে মারছে। তো এটা তো খুব অশান্ত একটা পরিস্থিতি। আমাদের স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক, যাকে কেউ সিরিয়াসলি নেয় না, সে যে এত বড় একটা নির্বাচন, বস্তুত পক্ষে তার পক্ষে প্রেসিডেন্ট হওয়াটাও সম্ভব। এইটা মার্কিন
অবস্থার মার্কিন রাজনীতির যে সাংঘাতিক রকম একটা সংকট চলছে, এটা তার সূচক। হিলারি ক্লিন্টন খুব একটা পছন্দের মানুষ না কারো কাছে, ডোনাল্ড ট্রাম্প অনেকের কাছেই অপছন্দের মানুষ, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মানুষ যে রাজনীতিতে যার কোনো অভিজ্ঞতা নেই, সে যে এত উপরে উঠে এসে এতটা মূলধারার রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারবে, এটা বোঝা যাচ্ছে। এবং সে পুরোটাই নির্ভর করছে অন্যর ভয়, ভাবনা, দুশ্চিন্তা। বায়ু অভিবাসী শ্রমিক আসবে, আমাদের চায়না থেকে জিনিস এসে আমাদের বাগান নষ্ট করে দিচ্ছে, আমরা অন্য জায়গায় জিনিস পাঠাতে পারছি। সব মিলিয়ে মানুষের দুর্ভাবনা, মানুষের ভয় ভাবনার উপরে নির্ভর করে রাজনীতি করছে। এটা তো অবশ্যই একটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে পরিপক্ক গণতন্ত্রের যদি অবস্থা হয়, তাহলে বুঝতে হবে যে সার্বিকভাবে পৃথিবীতে গণতান্ত্রিক, নির্বাচনী গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, সামাজিক গণতন্ত্রের যে প্রক্রিয়া আছে, দুটাই সংকটগ্রস্ত। এটাই সংবাদটা বহন করে। এর পাশাপাশি আমরা অন্য একটি প্রসঙ্গে যদি যাই, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, কিন্তু আমাদের এখানকার বিশ্লেষণ ভাবনা চিন্তা অনেক বেশি, কেননা বিশ্বের মতই যেহেতু বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে এখন যুক্তরাষ্ট্রকে মেনে নেওয়া হয়, সেই জন্যই। কিন্তু এখন হিলারি ক্লিন্টনের বিজয় কিংবা ডোনাল্ড ট্রাম্পের বিজয়, এর কোনটার কোন ধরনের প্রভাব আমাদের উপরে পড়তে পারে বা আদৌ কিছু পড়তে পারে কিনা? মানে ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে যেতে, ডোনাল্ড ট্রাম্প এমন কোনো মৌলিক পরিবর্তন করতে পারবে না, কারণ এটা তো মোটামুটি আমরা ভেবে নিচ্ছি যে সারা পৃথিবীর জন্য তারা কি করতে পারে। মুসলমানদেরকে একটু অসুবিধা করবে, হিজাব নিকাব পরা মানুষদের জন্য একটু চাপ বাড়বে, এ তো হবে। একটা সময় যেহেতু এই যারা হিজাব নিকাব পরা মানুষ আছে, যারা একটু মানে একটু ধর্মঘনিষ্ঠ মুসলমান আছে, তাদের অর্থনীতির জন্য তো তারা প্রয়োজন, অপ্রয়োজনে তো কেউ থাকে না। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি দেয়াল তুলে দিয়ে মেক্সিকানদের দাঁড়িয়ে রাখবো। প্রস্তুতপক্ষে অনেকগুলো গবেষণায় দেখা যাচ্ছে মেক্সিকানদের ভোট না পেলে যেটাও খুব কঠিন হবে, তো তাহলে তাদেরকেও বাদ রাখতে পারবে না। এটা আমার মনে হয় যে রাজনীতি বিশ্লেষকরা দেখছেন না যে মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে শ্রমিক বিভিন্ন ক্ষেত্রে যেসব শ্রম দেয়, যারা বিভিন্ন কাজ করে, তাদের প্রয়োজনে কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে অপ্রয়োজনীয় মানুষকে দেশে ঢুকতে দিয়েছে তা নয়, হতে পারে কিছু হতে পারে, কিন্তু মৌলিকভাবে তাদের নিজস্ব অর্থনীতি টিকিয়ে রাখার জন্যই তাদের এটা করেছে। অর্থাৎ তাদেরকে বেশি আগত তারা করতে পারবে না। তবে আমার মতে সারা পৃথিবীতে যারা মুসলমান, তারা সবচেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন সবচেয়ে ঘৃণিত হচ্ছে মুসলমানরা, তাদের অবস্থা সবল থাকবে না। তো আমার মনে হয় এটা সংকট সৃষ্টি করবে সমস্ত অভিবাসীর জন্য। কোনো অভিবাসীকেই তারা পছন্দ করবে না। তো সেটা কতদিন তারা চালাতে পারবে? মার্কিন যুক্তরাষ্ট্র আদৌ এই অর্থনৈতিক যে মন্দার মধ্যে পড়েছে, সেই মন্দা কাটিয়ে উঠতে পারবে? আমি জানি না কাটিয়ে উঠতে পারবে কিনা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে সবল ছিল, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও সবল ছিল, যেটা কোল্ড ওয়ারের সময় ছিল। সেটা তো ভেঙে গেছে, এতই ভেঙে গেছে যে কম্পিউটারের যুগে বিশেষ করে এখন আর কে যে তো সবল আর কে যে দুর্বল এটাও আমরা বলতে পারি না। দুর্বল দেশও কিন্তু যথেষ্ট ক্ষতি করতে পারে। আপনি যদি ইয়াহুর বিষয়টা যদি দেখেন, যে ইয়াহুর হ্যাকারটা যে ঢুকে মিলিয়ন কত লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস নিয়ে গেছে, কোন দেশে আছে সেটা বলতে পারছে না। যদি চায়না হয় তাহলে দুশ্চিন্তার বিষয়, কারণ চায়না অর্থনৈতিক অগ্রগতির জন্য তারা কোনো কিছুতেই করতে লজ্জা বোধ করবে না। এবং মার্কিন প্রভাব যদি বলা হচ্ছে যে সবচেয়ে পৃথিবীর প্রভাবশালী দেশ, আপনি যদি তার প্রভাবটা তুলনা করেন ভিয়েতনাম যুদ্ধের সময় আর এখন, তাহলে তো আমরাও তো মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব একটা মাথায় রেখে কাজ করছি না। এই পরিবর্তনটা আমার মনে হয় খুব মৌলিক। তবে বাংলাদেশের জন্য আমার মনে হয় যেমন ব্রেক্সিট চলে যাওয়ার ফলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে। কি ক্ষতি হবে সেটা হচ্ছে যে আমাদের RMG সেক্টর। কিন্তু চায়না যেভাবে উন্নতি করছে, চায়না কিছুদিনের মধ্যে হয়তো গার্মেন্টসে এত জোরই দেবে না, চায়নার পুঁজিটা বিনিয়োগ হবে হয়তো বাংলাদেশ বা অন্যান্য দেশে। তো আমাদের যারা গার্মেন্ট সেক্টরে কাজ করছেন বা যারা মালিক, তারা যদি নিজেদেরকে দক্ষ করে তুলতে পারেন আরো একটু বেশি, তাহলে সহজে এই সংকটটা সামলে নেওয়া যাবে। সব দেশেই একটা পরিবর্তন হলে নিশ্চয় হয়। আমাদের বাংলাদেশে যদি গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীতে তো সস্তার কাপড়ের একটা সংকট তৈরি হবে না? তো এইভাবে পৃথিবীতে সবাই একে অন্যের উপরে নির্ভরশীল দুনিয়া, পুরানো হিসেব দিয়ে আমার মনে হয় দেখা যাবে না। আমরা শিরোনাম দেখছি যে 6 জেএমবি সদস্যকে আটক করা হয়েছে পশ্চিমবঙ্গে, আসামে।
আর অন্য সংবাদপত্র অবশ্য দেখলাম যে 6 জন জঙ্গির মধ্যে 3 জনই বাংলাদেশি, এরকম আমার বলা হয়। হ্যাঁ, তো এইটা তো অনেকদিন ধরে হচ্ছে, পাকিস্তানি বাংলাদেশি এরা একসাথে মিলে অনেকদিন ধরে কাজ করছে। এবং ভারতে যে যারা ধরা পড়েছে 3 জন বাংলাদেশি আছে, ওরা বলছে যে এর মধ্যে একজন ভারতের যে এই সংগঠনের প্রধান, সে ওর সঙ্গে জড়িত। এইটা রাজনৈতিক সংকটটা সহজে যাবে না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের যদি দেখে, বাংলাদেশ কিন্তু এই রাজনীতির মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থা আছে। কেন অবস্থা আছে? আমাদের দেশে বিচার ব্যবস্থাটা অতটা সবলভাবে নিয়ন্ত্রণ করছে না। আমাদের দেশে যে পরিমাণ ক্রস ফায়ারের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, আমাদের দেশে যেভাবে জঙ্গি বিরোধী মনোভাব মানুষের মধ্যে রয়েছে, এক ধরনের সামাজিক কি বলবো, সামাজিক গ্রহণযোগ্যতা হয়ে গেছে যে হ্যাঁ, জঙ্গিদের বিরুদ্ধে যে কোনো ভূমিকা নিলেও আমরা আপত্তি করছি না, এরকম একটা অবস্থাতে আমার মনে হয় বাংলাদেশের সাবল্য অনেক বেশি। তো ক্রস বর্ডারে বাংলাদেশের অনেকদিন ধরে এই বিষয়টা চলছিল যে পশ্চিমবঙ্গে জঙ্গিরা আছে, পশ্চিমবঙ্গে জঙ্গিরা থাকবে। বাংলাদেশে পশ্চিমবঙ্গে মনে রাখবেন আপনি, নর্থ ইস্টে বহু জঙ্গি থাকতো, অথচ এরকম ব্যবস্থা তো হবে। কিন্তু যেভাবে বাংলাদেশ এবং ভারত একসাথে জঙ্গির বিরুদ্ধে লড়ছে, তাতে আমার মনে হয় এটাই তো টিকে বেশি দিন থাকবে, এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। আমরা এইখানে শিরোনাম দেখতে পাচ্ছি যে টেম্পাকো কারখানায় যেটি ছিল, ঈদুল আজহার আগে দুর্ঘটনা হলো, আগুন লাগলো, ভবনের একাংশ ধসে পড়লো। তো সেই কারখানার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এখনো পোড়া মৃতদেহ পাওয়া যাচ্ছে, একজন এরকম পাওয়া গেছে, শিরোনাম রয়েছে। এটা এখন আপনি যদি দেখেন, রানা প্লাজা কতদিন আগে ঘটেছিল, তারপর তো এখনো বিচার হয়নি। তো আমাদের দেশের যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা দোষী তাদের সাব্যস্ত করি, দোষী সাব্যস্ত করি বা বিচার করি এবং শাস্তি দিই, এটা এত দীর্ঘসূত্রিতায় ভরা যে আমাদের মানুষের মাথার মধ্যে থেকেই চলে যাচ্ছে। টেম্পাকোতে আরো মারা গেছে, কেন মারা গেল? ওটা তো গ্যাসের বোধহয় আরো বেশি কোনো একটা বেআইনি যন্ত্র ব্যবহার করছিল, সেটার কারণে হয়েছে। যে কোনো কারণে হোক, এই দেশে আমাদের দেশে রেগুলেটরি বডি যাদের কাজ হচ্ছে এই সংস্থাগুলো চলছে কিনা, এই প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো ঠিক মতো করছে কিনা, আইনের মধ্যে কাজ করছে কিনা, তারা যথেষ্ট দুর্বল। তাদেরকে ঘুষ দিলে যে কোনো কিছু বার করে নেওয়া যায়। এগুলো তো আমাদেরকে গালি দিয়ে লাভ নেই, আমরা জানি এটা হয়, সবাই যারা এর সঙ্গে জড়িত জানে। তো সেটা আপনি যতক্ষণ না থামাতে পারছেন, তাহলে আপনি একটা কম বেশি একটা পর্যায়ে তো আনতে হবে তাদের দক্ষতাকে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাকে, সেটা আপনি এখনো আনতে পারেননি। আজকে টেম্পাকো হয়েছে, এতজন মারা গেছে, আমরা খুব চিন্তিত, কিন্তু আপনি তো হাজারীবাগের ট্যানারিকে সরাতে পারেননি এখনো। আপনি কোনো দিকেই করতে পারেন না বড় লোকের বিরুদ্ধে, আর আপনার নিজের সে দক্ষতাটাই নেই, শক্তিটাও নেই। অর্থাৎ তারা নিয়ম ভাঙতে জানে এবং তারা জানে যে নিয়ম যদি তারা ভাঙেও, তারা যদি পয়সা দিয়ে দেয় কাউকে, তো সেটা আর বেশি দূর আগায় না। টেম্পাকোটা এত বড় একটা জিনিস, যেখানে এত মানুষ মারা গেছে, এটার ক্ষেত্রে এত হবে না, রানা প্লাজার ক্ষেত্রে হবে না, কিন্তু এরকম অসংখ্য দুর্ঘটনাতে নিয়মিত হচ্ছে। আমাদের সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে যদি এটা করা যেত সুবিধা হতো। বাংলাদেশে কেউ আর রাজনৈতিক সুবিধা অসুবিধার কথা বলছে না। বাংলাদেশে যেটা বলছে যে যেটাগুলো অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান আছে, সেগুলোকে আরেকটু নিরাপত্তা সচেতন ভাবে কাজ করার জন্য, সেটা হচ্ছে কিনা সেই কাজটা দেখার দরকার। সেটা হচ্ছে কিনা সে জবাবদিহিতাটা সরকার সেটা জবাবদিহিতা করছে কিনা। এতদিন আগে টেম্পাকো এটা কি করছিল সেটা কেন আমরা জানলাম না, এটাই হচ্ছে প্রশ্ন। এবং ওখানে যতজনের মালিক গেল, নিশ্চিত দুর্বলতা অনেকদিন আগে থেকেই ছিল, তো সেটা তো কেউ করেনি। আপনি গত 3 মাসের খবর নিয়ে দেখেন কতগুলো জায়গায় ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আপনি এই একটাও কি আগুন লাগার কথা ছিল? যদি আগুন লাগার না থাকে, যে নিরাপদ থেকে থাকে, তো তাহলে তো খুব ভালো কথা, তার লাগলো কেন? কিন্তু যদি অনিরাপদ থেকে থাকে, তাহলে কেউ না কেউ জন্য দায়ী ছিল, কারো তো না দায়িত্ব ছিল এগুলো নিরাপদ সেটা দেখা। সে কি তার ভূমিকা পালন করেছে? তার বিরুদ্ধে কি কোনো ভূমিকা ব্যবস্থা করা হয়েছে? টেম্পাকোর মালিককে ধরা হচ্ছে, খুব ভালো কথা, টেম্পাকোর মালিক হয়তো বিচার হবে, রানা প্লাজার মতো আরো হয়তো বছর 10 হয়তো আমার জীবন 10 আর দেখে যেতে পারবো না, কিন্তু আগামীতে যেটা হবে সেটা কি আমরা বন্ধ করতে পারছি কিনা, সেই প্রশ্নটা আমাদের। আপনি যেমন বলছিলেন তার সঙ্গে মিলিয়ে শিরোনাম রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ঝুঁকিতে 700 কারখানা। আপনি যেটা বলছিলেন যে গ্যাসের চোরাই লাইন এবং বুস্টার মেশিন সংযোগ, এই 700 কারখানার ব্যাপারেই সে কথাটি বলা হয়েছে। তাই আর কি, দেখুন এই যে টেম্পাকোর বুস্টার মেশিন থেকেই এটা হয়েছে, পত্রিকাতে যা দেখলাম। তো তাহলে 700 কারখানার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
এইটা তো অনেক বেশি বড় খবর। ট্যাম্পাকোর মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, ওর তো 5,000 হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওর ছেলের নামে আছে, বউয়ের নামে আছে, আত্মীয় স্বজন সবার নামে আছে, কোম্পানির নামে আছে। আপনি এগুলো তো হয়তো আইনিভাবে করতেও পারবেন না, কিন্তু ওই 700 কারখানার বিরুদ্ধে কি ভূমিকা নেওয়া হচ্ছে সেগুলো দেখা দরকার। এই দায়িত্বটা তো কারো না কারো। সরকার যদি মনে করেন যে তাদের পক্ষে করা সম্ভব না, তো তাহলে সরকার বেসরকারি সংস্থাকে নিরাপত্তার বিষয়টা দিয়ে দিন। আমাদের ঢাকা শহরে আমরা তো শুধুমাত্র পুলিশের উপরে নির্ভর করি না, আমাদের দেশে তো সিকিউরিটি ব্যবস্থা আছে, তো সেইভাবে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিটাও তাহলে বেসরকারি খাতে দিয়ে দেওয়া যায়, তাহলে তাদের জবাবদিহিতা অনেক বেশি হবে। এখন তো মনে হচ্ছে না জবাবদিহিতামূলক একটা ক্ষেত্র এটা। তো সেই কারণে আমি মনে করি যে যা হয়ে গেছে হয়ে গেছে। এই দেশে 200, 500, 1000, 10,000 মানুষ মরলে বাংলাদেশে আর কিছু এসে যাচ্ছে না। আগামীতে যদি কম মারা যায়, সেটা যদি একটু ব্যবস্থা করা যায় তাহলে খুবই উপকার হয়। আবার আমরা জঙ্গি নিয়ে কথা বলছিলাম এর আগে, এখানে শিরোনাম দেখতে পাচ্ছি যে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে, রাজধানীতে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার আরো একজনকে শনাক্ত করা হয়েছে, এরকম বলা হয়েছে। হ্যাঁ, জঙ্গি নেটওয়ার্কটা আমার মনে হয় ভেঙে পড়েছে কিনা বলতে পারবো না, কারণ কেউ বলছেন যে জঙ্গিদের এখনো নেটওয়ার্ক সবল আছে, তবে দুর্বল তো অবশ্যই হয়েছে। আমাদের দুর্বল না হলে, এবং এটা লক্ষণীয় যে পুলিশ তৎপর এদের দুর্বল হতে বাধ্য, তো তাহলে আমাদের ধরে নিতে হবে যে পুলিশ আগে যতটা তৎপর হওয়ার প্রয়োজন ছিল ততটা হয়নি। তো পুলিশের যদি এতটা ক্ষমতা থাকে তাহলে প্রয়োগ করুন, দরকার হলে কাউন্টার টেরোরিজম ইউনিটের মধ্যে আলাদা পুলিশ বাহিনী নিয়োগ করুন, কিন্তু এদেরকে বন্ধ করুন। তো পুলিশ যেভাবে করছে খুব ভালো কথা। আগামীটায় আমি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলোকে চিহ্নিত করা হয়েছে যেখানে জঙ্গি তৎপর আছে। ঠিক আছে, চিহ্নিত করুন, চিহ্নিত করেন, যারা জঙ্গিদের সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। কয়েকটা জায়গায় হয়ে হচ্ছে, এগুলো তো মানুষ বলছে করুন, কিন্তু এতদিন লেগে গেছে করতে, এত বছর পার হয়ে গেছে। তো আপনি মাসুল যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার অবহেলার, মাসুলটা দিচ্ছেন আপনার অদক্ষতার, আপনার অযোগ্যতার। আপনি মনে করছেন নিরাপদ, কিন্তু যেখানে দেশ নিরাপদ না। তো এই ভাবনাটা তো থাকার কথা নয় একটা পরিপক্ক প্রতিষ্ঠানের, সরকারের, যারা ক্ষমতাবান তাদের। এইটাই হচ্ছে তার সংকেত। তো অনেক ধন্যবাদ আজকে আলোচনার জন্য এবং সমাজের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই আয়োজন এখানে শেষ করছি।